রিসোর্টে একটা ট্যুর করে দিই। রিসোর্টে কিছু রং করার কাজ চলছে। এখানে একটা শিব মন্দির আছে, শিব টেম্পল। এটা হলো শিব মন্দির, ঠিক আছে। উপরে একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, ওয়াচ টাওয়ার টাইপের। এটা কি ওয়াচ টাওয়ার? আচ্ছা, ওয়াচ টাওয়ার আছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে আমরা খেয়েছি। এটা হলো দোলনা আর ইয়ে। আর এখানে একটা ব্রিজ আছে। এইগুলো হলো সব কটা কটেজ। মোট 5টা কটেজ আছে, একটা ডুপ্লেক্স কটেজ আছে। তার ফার্স্ট ফ্লোরে আমরা আছি, আগেই বলেছিলাম। এটা একটা কটেজ, জাস্ট এখন পেইন্টিং চলছে। মানে ইয়ে, শীত আসার আগে, পিক সিজন আসার আগে লাস্ট মিনিট টাচ আপ। খুবই সুন্দর। ঠিক আছে, এটা লন আছে। লনটায় দাঁড়িয়ে দেখো কি সুন্দর লাগছে। এখানে লিনেনগুলো ধোয়া হয়। এখানে বারবিকিউ হয় এই জায়গাটায়। উনি বলেছিলেন বারবিকিউ এর কথা, আমি বলেছিলাম, কিন্তু মনে হয় বারবিকিউ করা যাবে না। করা যাবে না মানে করবো না আমরা, বিকজ উই ওয়ান্ট টু হ্যাভ সামথিং ভেরি লাইট হাতে। কিন্তু হয়, আপনারা যদি এখানে থাকেন করতে পারেন। আর এখানে খুব সুন্দর বেঞ্চেস আছে, সবই ভালো রিসর্টটা। এখানে একটা গেট আছে, এই গেটটা দিয়ে নদীতে যাওয়া যায় বোধহয়। তো এগিয়ে দেখি। এই দেখো, এই গেটটা আছে, গেটটা দিয়ে নদীতে যাওয়া যায়। এখানে একটা কাঠ আছে। ঠিক আছে, চলো। এটা হলো মোটামুটি মোট পুরো রিসর্টটা। ওখানে আরেকটা রিসর্ট আছে। তো আমরা আজকে গেটের ওখানে গেছিলাম, তো দেখলাম যে ওখানে কয়েকটা লোক চান টান করছে, তাই চলে এলাম আর কি। তৃতীয় দিন দুপুরবেলা লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছিলাম অরণ্য রিসর্টের উদ্দেশ্যে, যেটি রয়েছে লাটাগুড়িতে। আর সেখানে গিয়ে কি অভিজ্ঞতা হলো সেসবই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তবে তার আগে বলে নিই যে রয়্যাল হেরিটেজে আমাদের স্টে খুবই ভালো ছিল, কিন্তু আমাদের রয়্যাল হেরিটেজটা ছাড়তে হয়েছিল কারণ আমরা গরুমারায় সাফারি করব, সেটা আগে থেকেই প্রি প্ল্যান ছিল। আর সেটা অরণ্য থেকে অনেকটাই কাছে। কাজেই অরণ্য রিসর্টটা আমরা বুক করে ফেলেছিলাম নেচার ক্যাম্পের দৌলতে। এই নেচার ক্যাম্প ট্রাভেলস কিন্তু খুবই ভালো একটি ট্রাভেল এজেন্সি। আপনারা কিন্তু এখান থেকে খুব ভালো ভালো রিসোর্টের সন্ধান পেয়ে যাবেন। দে আর ভেরি প্রফেশনাল, সো আ ট্রিপ উইথ দেম ওয়াজ আ ডিলাইট। আরেকটা উদ্দেশ্য ছিল এই জায়গায় আসার, সেটা হচ্ছে আমার বাবার জন্মস্থানটা দেখা। এই দেখুন দেখা যাচ্ছে, আমার বাবা জন্মেছিলেন বিন্নাগুড়ি চা বাগান, যেটা বিন্নাগুড়ি ক্যান্টনমেন্ট এরিয়ার আন্ডারেই পড়ে। বিন্নাগুড়ি একটি ছোট্ট জনপদ, বেশ ছিমছাম একটি জনপদ, বেশ দোকানপাট রয়েছে, ব্যবসার দিক দিয়েও খুব ভালো একটি জায়গা। তো যাই হোক, বাবার জন্মস্থানটা দেখতে পেয়ে নস্টালজিয়ায় মনটা ভরে গেল। এখানে আমি বহু বহু বছর আগে এসেছিলাম। এসে দেখলাম জায়গাটা খুব একটা বদল ঘটেনি। এখনও ভুটানের পাহাড়গুলো আবছা দেখা যায়, এখনও এখানে
রোদে মেঘেরা খেলা করে, আর এখনো সেই সবুজের গালিচা পাতা একটা ব্যাপার রয়েছে এই বিন্যাগুড়িতে। হ্যাঁ, দোকানপাট বেড়ে গেছে, বাজার হাট হয়ে গেছে অনেক বেশি, সে তো জনসংখ্যাও বাড়বে, সবও বাড়বে, তাই না? কিন্তু দেখে খুব ভালো লাগলো। আফটার অল আমার বাবার জন্মস্থান বলে কথা। বিন্যাগুড়িতে বেতের জিনিসপত্র পাওয়া যায় এবং অ্যালুমিনিয়ামের খুব ভালো ট্রাঙ্ক এখনো পাওয়া যায়। এছাড়া এখানে অনেক ভালো ভালো দোকান রয়েছে যেখানে আপনি দার্জিলিং এর চা পাতা বা ডুয়ার্সের চা অঞ্চলের চা পাতা খুবই সুলভ মূল্যে কিনতে পারে। গাড়ি থামিয়ে একটা স্টপ ওভার করাই যায় এই বিন্যাগুড়ি শহরে। এখানে একটা দুটো বেশ ভালো ঘরোয়া রেস্টুরেন্টও রয়েছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গরুমারার জঙ্গলে। 1992 সালে ন্যাশনাল পার্কের মর্যাদা পাওয়া এই জঙ্গল আগে ছিল মাত্র 7 বর্গ কিলোমিটারে। এখন আশেপাশের এলাকা নিয়ে রিপ্ল্যান্টেশন করে হয়ে গেছে 80 বর্গ কিলোমিটারে। বেশ বড় এই জঙ্গল। যারা হয়তো অনেকদিন আগে ডুয়ার্সে এসেছেন তারা কোনো ধারণাই করতে পারবে না ডুয়ার্সের কিছু জায়গায় রাস্তাঘাট কি মসৃণ হয়ে গেছে। বিশ্বাস না হলে দেখুন, এই তো সামনেই দেখা যাচ্ছে একেবারে মসৃণ রাস্তা। ইট ওয়াজ জাস্ট লাইক আ কার্পেট। দারুণ লাগছিল এই মসৃণ পিচ ঢালা রাস্তা, দুদিকে সবুজের সমাহার। এর জন্যই তো ডুয়ার্সে আসা, কি বলেন? ডুয়ার্সের রাস্তায় সংযোজন এই ফ্লাইওভারটা, যেটা জঙ্গলের একেবারে মাঝখানে বানানো হয়েছে। ফ্লাইওভারের রাস্তার কন্ডিশন যদিও আমার একটু খারাপ মনে হলো, মানে নতুন কনস্ট্রাকশন হিসেবে আর কি। তবু ফ্লাইওভারটা দেখতে যেমন সুন্দর, আর একটা এলিভেশন থেকে ডুয়ার্সের এই জঙ্গল দেখতে খুবই ভালো লাগছিল আমাদের। তো ততক্ষণে খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি দেশি মুরগি দিয়ে জমাটি লাঞ্চ করে আমরা অরণ্য থেকে রওনা হলাম টিকিটের বাকি অ্যামাউন্টটা দিয়ে একেবারে গরুমারা ন্যাশনাল পার্কের গেটের সামনে। পাশেই রয়েছে বড় দিঘি টি এস্টেট বা বড় দিঘি চা বাগান। একসময় ভারতের বৃহত্তম চা বাগানের মধ্যে অন্যতম এই চা বাগানটি এখনো খুব সুন্দর। আই মাস্ট সে ইটস ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল টি গার্ডেন্স ইন দ্য এন্টায়ার ডুয়ার্স রিজন। এখানকার ম্যানেজারের বাংলোটি এখন একটি টি রিসোর্টে কনভার্ট করা হয়েছে। আপনার যদি সময় আর বড় কথা স্বাচ্ছন্দ্য থাকে তাহলে এই বিলাসবহুল রিসোর্টে গিয়ে রাত্রি কাটাতে পারেন বা দেখে তো আসতেই পারেন। খুবই সুন্দর এই রিসোর্ট, যদিও এবার আমরা এই রিসোর্টে যেতে পারিনি। এরপরে যখন জঙ্গলে প্রবেশ করলাম তখন এই ঘন বনানী আর ঘন জঙ্গল আবার একবার আমাকে মুগ্ধ করল। চারিদিকে শুধু পাতার খসখসারি শব্দ, একটা গা শিরশিরে কিন্তু একটা মজার অনুভূতি। এটাই তো জঙ্গল সাফারি। জন্তু জানোয়ার দেখতে পাওয়াটা আমার কাছে অন্তত সেকেন্ডারি, কারণ বেশ কিছু জন্তু জানোয়ার আমি অন্যান্য ফরেস্টে আগেই দেখেছি। তাও একটা আশা তো থাকেই, আশায় বাসে চাষা। এই ভিউটা দেখো, এটা যাত্রাপ্রসাদ টাওয়ার। এটা হচ্ছে টাওয়ারটা, ঠিক আছে?
তো এই টাওয়ারটা হচ্ছে উপরে, এটা রিভার্স মানে নিচে নামছে। এই নিচে নেমে এটা হচ্ছে ভিউইং গ্যালারি, sort of a viewing gallery. This is jungle, has full bloom. Just look at the view here. I can see the moon. So where exactly we are seeing? क्या ये white है। कोटा की का लोग আরো কিছু না আরো কিছু আছে নাকি? না, আপনার খাতটা দেখাচ্ছি। খাতটার উপর বেসিক্যালি ওয়াচ টাওয়ারটা বানানো। Everybody is watching this black spot. Yeah. Yeah. That's the bison, huge bison. Yeah. এত বড় bison আমি দেখি, it's huge. Bison. এখন আমরা যাচ্ছি রাইনো পয়েন্টে। এটা এখান থেকে কিছু দেখা যায় শুনেছি। এখান থেকে হাঁটতে হবে কিছুটা। Just look at that. লাগছে। এরপরেই যা দেখলাম সে অভিজ্ঞতা সত্যিই বিরল। দেখুন কি দেখলাম আমরা। আমরা দেখতে পাচ্ছেন এখানে বাইসন রয়েছে, একটা নয় অনেকগুলো। Hordes of them. And they are going home. Hey. Oh, wow. हाँ, ये एक्चुअली गॉड है, गॉड, इंडियन गॉड। कैमरा मूव करो, ওরা দৌড়াচ্ছে, ওদিকে দৌড়াচ্ছে। There are lots of them. वीडियो निकालते हैं। ओके। राइट में? नहीं, I'm happy. कुछ तो दिखा। हाँ। कुछ तो दिखा। Apart from seeing more. ডাকছে নাকি? হ্যাঁ? বাইসনগুলো ডাকছে নাকি? না, বাইসনগুলো এভাবে ডাকবে থরি, মোষের মতন ডাক। গরুর মতন ডাক আওয়াজ একটা পেলাম। ডাকছে। ও তাহলে ডাকছে। এই দেখে নিয়েছে রে। আরে এটা কিন্তু খুব ডেঞ্জারাস। হ্যাঁ, हो गया सफल जिंदगी। हाँ, सफल हुआ।
थोड़ा सा सफर जिंदगी लेपर्ड देखते तो थोड़ा सा पहले जाता তাহলে এইটাই this is too good. এই মুন্ডি তোমার ভিতরে করা আছে লাল রঙের ও আচ্ছা মুখটা করেছিল এদিকে এটা সবচেয়ে বড় ইয়ে এটা নেতা লিডার মনে হয় এই ভেতরে আরো আছে এখানে কিছু আছে ভেতরে আরো ওই তো ডান দিকে আছে না গাছের মধ্যে ওরে এই বাবা যে গাছ তো খাচ্ছে পাতা খাচ্ছে हाँ এই যে यहीं पे यहाँ पे एक है यहाँ पे एक है। জঙ্গল সাফারি শেষে প্যাকেজের অন্তর্গত থাকে এই ট্রাইবাল ড্যান্সের শোটা। জঙ্গলের পরিবেশে এই শোটা দেখতে কিন্তু দারুণ লাগে। আপনাদের সঙ্গে যদি কোনো লেডিস থাকেন তারা যদি চান ওদের সঙ্গে এই সমবেত নৃত্যে অংশগ্রহণ করতে পারেন। এখানে চা সঙ্গে বিস্কিট দেওয়া হয় এবং পুরোটাই কিন্তু প্যাকেজের ভেতরে পড়ে। আমাদের কিন্তু এটা দেখতে দারুণ লাগছিল। আর আগের বার আমরা রামশাইতে গেছিলাম, সেখানে পরিবেশটা এত পরিষ্কার ছিল না। এখানে কিন্তু বেশ একটা সিমেন্টের অ্যাম্পি থিয়েটার বানানো ছিল, সেখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ ছিল। চারিদিকে ঝিঝি পোকার ডাক, সূর্য তখন জাস্ট অস্ত গিয়েছে। আর আমাদের সঙ্গে ছিলেন একজন ভদ্রলোক, তিনি আবার একজন মিউজিশিয়ানও বটে। তো সব মিলিয়ে ইট ওয়াজ আ মিউজিক্যাল অ্যাম্বিয়েন্স and we enjoyed it to the hilt. সব মিলে বলাই যেতে পারে সুন্দর একটা সন্ধ্যার একটা মধুর সমাপ্তি। আজকের দিনটা সত্যি সত্যি আমার মনের মণিকোঠায় সব সময় থেকে যাবে। থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট এবং অবশ্যই আমাদের যিনি ট্যুর প্ল্যানার ছিলেন নেচার ক্যাম্প। এই সুযোগে রুম ট্যুরটা একটু দিয়ে রাখি। আমরা অরণ্যতে রয়েছি এখন, অরণ্য জঙ্গল রিসর্ট। আর এটা হচ্ছে একটা করিডোর। পুরো রিসর্টের ট্যুরটা পরে দেব। আমাদের রুমটা দেখাই। আমাদের রুমের নাম হচ্ছে কটেজ নাম্বার 13। একটা লণ্ঠন লাগানো রয়েছে প্রতিটা রুমে। আর রুমগুলো স্পটলেসলি ক্লিন, মানে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে দুটো চেয়ার আছে এরকম, ঠিক আছে, বেতের চেয়ার। এবার আমরা ঢুকবো রুমে। এই যে বসে আছেন, তার পেছনে ওয়াইল্ড অ্যান্ড এলিফ্যান্ট একটা ফটো রয়েছে। আর পুরো উডেন কটেজটা, এই যে পুরো উডেন কটেজ, দ্যাটস হোয়াট আই লাভ। এটা এখানে একটা ম্যাক্সো বলে একটা মসকিটো রেপেলেন্ট আছে। এগুলো দেখানো জরুরি, কারণ আমরা যেহেতু জঙ্গলের কাছাকাছি রিসোর্টগুলো থাকছি, যে এসব জিনিস কিন্তু যারাই থাকবে তারা যেন মাথায় রাখে। এই একটা কাবার্ড আছে, ঠিক আছে, এই কাবার্ডে একটা এক্সটেনশন এখানে চলে গেছে, তার নিচেই লাইট আছে, হতে পারে। এটা টিভি, কেউ টিভি দেখে না মনে হয়, জানি না, প্যানোরামা, সঙ্গে একটা অবভিয়াসলি সেটটপ বক্স রয়েছে। এটা এখানে এসি রয়েছে, দুটো ফ্যান আছে, একটা এখানে একটা এখানে। কিন্তু এখন আমাদের যে টেম্পারেচার, এখানে এসির দরকার পড়ছে না, একটা ফ্যান চালিয়ে দিয়েছি, তাতেই মোরাললেস ঠান্ডা আছে। এটা হচ্ছে বেড, আর তার পেছনে একটা খুব সুন্দর এক্সেলেন্ট ফটোগ্রাফ। এটার থেকেই এক্সটেন্ড করে আবার এরকম করে একটা ডিজাইন করা আছে, উইচ ইজ লুকিং ভেরি প্রিটি। এটা সানবার্ড,
যেগুলো এখানে পাওয়া যায় আর কি। তো এই গরুমারা অরণ্যে যা সমস্ত জিনিস পাওয়া যায় তার একটা আভাস। এটা হচ্ছে সুইচ বোর্ড, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এবার ওয়াশরুমটা আপনার দেখেন, খুব ক্লিন আর খুব সুন্দর একটা ওয়াশরুম। গিজার আছে, টাওয়েল রাখার জায়গা আছে, ওয়াশ বেসিন আছে, এখানে কিছু রাখতে চাই রাখতে পারো। এখানে পুরো টয়লেট্রি সেট দেওয়া হয়েছে। সরি, জল খরচা হয়ে গেছিলো। এটা ওয়াশ বেসিন আছে, এখানে টয়লেট্রিজ আছে এখানে। আর হ্যাঁ, একটা এক্সস্ট ফ্যান আছে, কমোড আছে অফকোর্স প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। আর এখানে একটা শাওয়ার রুম আছে আলাদা করা, এবং একটা শাওয়ার জেল দিয়েছেন, 2-in-1 শ্যাম্পু কাম শাওয়ার জেল, হুইচ ইজ গুড। তো এই হলো রুম। একটা জিনিস দেখাই, এখানে একটা ঘড়ি আছে অজন্তা, সব মিলিয়ে স্পিক অ্যান্ড স্প্যান বিউটিফুল রুম। একটা অ্যাস্ট্রেও আছে, কেউ যদি ধূমপান করতে চান সেজন্য রয়েছে। এটা হচ্ছে গ্লাস রয়েছে, টি ব্যাগস রয়েছে, পুরো টি কফি মেকার যে সেকশনটা এটা। সো অল ইন অল, হ্যাঁ এটা দেখাতে ভুলে গেছিলাম, ইম্পর্টেন্ট ফর লেডিস স্পেশালি, একটা ড্রেসার রয়েছে, ড্রেসিং টেবিল বেশ বড়, বিশাল বড় মিরর দাদা, আমাকে পুরোটাই দেখা যাচ্ছে। তো এই ছিল রুম। বাকি আমি এই ইয়ের ট্যুরটা Some important points. হ্যালো এভরিওয়ান, এখানে কয়েকটা কথা বলতে এলাম। অ্যাকচুয়ালি এই ব্লগে এই কথাগুলো বলা খুব দরকার। তো এই ব্লগটা আমি যেটা বানিয়েছি সেখানে আমি খুব বেশি ডিটেলে যাইনি, কারণ আমরা এটা কিন্তু একটা খুব কম্প্রিহেন্সিভ ট্যুর করছি। তো আমি চেষ্টা করছি যে অ্যাটলিস্ট মানে সরি অ্যাট দ্য মোস্ট দুটো ভিডিও বা তিনটে ভিডিওর মধ্যে পুরো 5 দিনের ট্যুরটা কভার করার চেষ্টা করবো। সেজন্য খুব একটা রাখছি না, মানে আমি খুব একটা ফিলস রাখছি না। ফিলস বলতে কোন খাবারের স্বাদ কেমন ছিল, বা বেসিন দিয়ে জল পড়ছিল কি পড়ছিল না হোটেলে, বা এই ধরনের কিছু জিনিস আর কি। সেই ধরনের জিনিস আমি এখানে রাখছি না। এখানে যেটা রাখছি সেটা হচ্ছে কোথায় কোথায় গেলাম সেটার একটা বর্ণনা, সেখানে গেলে কি করতে হবে সেটা, এবং ধরুন কোনো সাফারিতে যাচ্ছে, সাফারিতে যেতে গেলে কি ধরনের নিয়মাবলী প্রয়োজন, ডুজ অ্যান্ড ডোন্টস কি ধরনের, অল দোজ থিংস। আমার কিন্তু আর কোনো মানে এর ভেতরে আর কোনো জিনিস নেই। অবভিয়াসলি কিছু জিনিস কিছু জায়গার ভিডিও আছে, এলিফ্যান্ট সাফারির ভিডিওটা নেই, এটা আগেই বলে রাখা ভালো। কারণ আচ্ছা, এবার আসি যে আমি যে অ্যাকোমোডেশনগুলোতে ছিলাম বা আছি সেগুলো নিয়ে কিছু কথা। আমি প্রথম ছিলাম জলদাপাড়া সাফারির জন্য যেখানে ছিলাম, সেটা হচ্ছে মাদারিহাটের কাছে একটা জায়গা। মাদারিহাটে বলতে পারেন, এটা হচ্ছে রয়্যাল হেরিটেজ ক্যাম্প। এটা মোটামুটি যতদূর মনে হয় 2.5 বছর হয়েছে, হয়তো অ্যাট দ্য মোস্ট 2.5 কি 3 বছর হয়েছে। তো এটা একটা ইকো রিসোর্ট বলতে পারেন। 5টা কটেজ আছে, যেটা ভিডিওতেই সবাই দেখতে পাবে। তো সেখানে আমার কি কি ভালো লেগেছে এবং কোথায় কোথায় স্কোপ অফ ইমপ্রুভমেন্ট আছে সেটা বলি। প্রথম কথা হচ্ছে রিসর্টটার লোকেশন। মানে আমি নয় করে বেশ কিছু রিসোর্টে থেকেছি, ডুয়ার্সে, অন্যান্য জায়গায়। এরকম একটা দুর্দান্ত লোকেশন, একটা ইউনিক লোকেশন আমি আর কোনো রিসোর্টে দেখিনি। মানে রিসোর্টটা একটা হর্সু বেন্ডের সামনে, এখানে নদীটা একটা হর্সু বেন্ড নিচ্ছে ঠিক তার উল্টো দিকে। যেই জায়গাটা চুজ করেছে বা যেই জমিটা চুজ করেছে রিসোর্টটা বানানোর জন্য, তাকে হ্যাটস অফ। কারণ এই ধরনের লোকেশন সচরাচর তো দেখা যায় না। তো সেদিক দিয়ে তো অবভিয়াসলি এটা একটা ইউনিক রিসোর্ট। এছাড়া প্রত্যেকটা কটেজ হচ্ছে সুইস কটেজ। সুইস কটেজ যারা জানে না বলে দিই, মানে পুরো স্ল্যান্টিং, মানে যে রুফগুলো আছে সেগুলো অ্যাসবেস্টসের শিট, সেগুলো একদম স্ল্যান্টিং অলমোস্ট টু দ্য গ্রাউন্ড। এটা ঠিক মাঝখানে এ শেপড আর কি বলতে পারে, এ শেপড কটেজেস। তো ওগুলোকেই সুইস কটেজেস বলা হয়।
সামনে ব্যালকনিটা বেশ খানিকটা লম্বা হয়, এবং সুইস কটেজে 2 স্টোরিড হয়, সিঙ্গেল স্টোরিড হয়, এখানে দুটোই আছে। আমরা একটা 2 স্টোরিড সুইস কটেজের ফার্স্ট ফ্লোরে ছিলাম, এবং রুমগুলো অ্যাটলিস্ট আমরা যে রুমে ছিলাম এটা বলতে পারি ভীষণ স্পেশিয়াস, ভীষণ বড় রুম, আর পুরো উডের তৈরি, উডেন ফ্লোরিং, খুব সুন্দর ফ্লোরিং ছিল। আর উপরে আহ, খুব সরু সরু উডেন প্যানেল দিয়ে খুব চমৎকার একটা ছাদ ছিল। তো খুব এয়ারি ছিল, খুব স্পেশাস ছিল, এবং যেগুলো বিছানা বলো বা যে ফিটিংস গুলো আছে সেগুলো প্রত্যেকটা খুব প্রিমিয়াম জিনিসের ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আরেকটা জিনিস যেটা ভীষণ ভীষণ ভালো সেটা হচ্ছে খুব ঘরোয়া একটা পরিবেশ, মানে ম্যানেজারও যে আছে সে খুব মানে একটা খুব বন্ধুত্বপূর্ণ তার অ্যাটিটিউড, এবং আহ, খুব ফ্রেন্ডলি ব্যবহার, তার সাথে সাথে খুব প্রফেশনালও আছে, মানে যেটা চাইছি বা কিছু একটা হয়তো ল্যাকিং আছে সেটা বলছি সঙ্গে সঙ্গে উনি করে দিচ্ছেন বা করিয়ে দিচ্ছেন। হুম। খাবার দাবারের ব্যাপারগুলো মানে আহ, আমি বলছি তো খুব ফ্র্যাঙ্কলি বলছি, স্যার এটা তো হবে না, কারণ আমরা গ্রামের মধ্যে আছি, তো নিয়ে এসে স্টক করতে হবে, আপনি একটু আগে থেকে বলে দেবেন তাহলে দিতে পারবো। তো চেষ্টাটা পুরোটাই আছে, এবং বেশিরভাগটাই খুব ভালো ডেলিভার করেছে। এছাড়া যে স্টাফরা ছিল তাদের ব্যবহার ভীষণ আন্তরিক, ভীষণ অমায়িক, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তারাও খুব চটপটে ছিল, কোথাও কোনো অসুবিধে হয়নি। খাবার মানে কি বলবো, খাবার অসাধারণ খাবার ছিল। আহ, আমরা গিয়েই লাঞ্চ করেছিলাম, আমরা যেদিন যাই সেদিনকে 3 তারিখ ছিল, আমার আমার জন্মদিন ছিল সেদিন। তো আমি বলেছিলাম যে একটু স্পেশাল কিছু রেখো, তখন বরলি মাছ অ্যারেঞ্জ করতে পারেনি ওরা, সেজন্য একটা বিশাল বড় কাতলা মাছের পিস এবং ভাত ডাল তরকারি দিয়ে করেছিল, এবং প্রত্যেকটা পদ অসাধারণ ছিল, খুব ভালো ছিল। এবং এই জিনিসটা অবশ্য ডুয়ার্সের বেশিরভাগ রিসোর্টেই থাকে, যে খাওয়া দাওয়াটা খুব ঘরোয়া হয় কিন্তু খুব ভালো খেতে হয়, যেহেতু খুব ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হয়। আবার রাত্রেবেলা একটু অন্যরকম জিনিসও খেয়েছিলাম, 2 রকমের ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, রুটি ছিল। তো খুবই ভালো, মানে ব্রেকফাস্টেও খাওয়া দাওয়া খুব ভালো ছিল। ইনফ্যাক্ট যে ড্রাই চিলি চিকেনটা ছিল খুব ইউনিক ছিল খেতে, এবং খুব সুস্বাদু ছিল, মানে আমি এই ধরনের ড্রাই চিলি চিকেন আগে খাইনি আর কি। তো বেশ একটা ভালো প্রিপারেশন ছিল। পরে বরলি মাছও অ্যারেঞ্জ করে উনি খাইয়েছেন। তো ফুড নিয়ে তো মানে কোনো কমপ্লেনের জায়গাই নেই। চা কফি, চাটা যেটা দিত খুবই সুন্দর। চা খুব দরকার এই ধরনের ক্লাইমেটে, যেখানে টেম্পারেচার খুব ড্রপ হচ্ছে, মানে সকালে খুব গরম থাকছে, রাতে একেবারে অনেকটাই কমে যাচ্ছে। তো সে আদা দিয়ে না বললেই কিন্তু আদা দিয়ে চা দিয়ে দিচ্ছে, সবই করে দিচ্ছে। এবার যদি কনসে আসি, কনস এখানে 2-3টে কনস আছে, এটা না বললেই নয়। প্রথম কথা হচ্ছে যে এর সঙ্গে একটা জিনিস বলে রাখা হয় যে জঙ্গলে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, যারা জঙ্গলে বেড়াতে আসছেন প্রথমবার আহ তাদের বলে রাখা ভালো, এবং জঙ্গলে ভেতরে যারা থাকতে চাইছেন, আপনি নর্মালি শহরে হোটেলে থাকছেন, ওখান থেকে জঙ্গলে বেড়াতে যাচ্ছেন, সেখানে এগুলো প্রয়োজন নেই। প্রথম কথা হচ্ছে সঙ্গে একটা ওডোমস রাখবেন, কারণ জঙ্গলের যদি কোনো রিসোর্ট আছে সেখানে এভরি চান্স সেখানে মশা মাছি হবে। তো এবং মশা, জঙ্গলের মশা থেকে কি হতে পারে আশা করি সকলেরই আইডিয়া আছে। ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো সেজন্য মানে খুব বেশি পুরো 100% ফুল প্রুফ প্রোটেকশন নয়, কিন্তু সেজন্য একটা ওই কি বলে ওডোমস, ওডোমস নিলে, ওডোমসে আজকাল বিচ্ছিরি গন্ধ একেবারেই থাকে না। আমরা যে ওডোমসটা ইউজ করছি, বলবেন দোকানে গেলে বলবেন সিট্রোনেলা ফ্লেভারের বা সিট্রোনেলা ফ্র্যাগ্রেন্সের ওডোমস দিই, সেটা হাতে পায়ে বুকে মেখে নিলেই কোনো অসুবিধা হবে না, এবং তাতেই অনেকটা কাজ হয়ে যায়। তো এই সব সাবধান থাকতে হবে। সেখানে তো রিসোর্টে যেটা বলতে, রিসোর্টে মশা একটা দুটো ছিল, পোকাগুলো আর গুবরে পোকা, ছোট্ট ছোট্ট গুবরে পোকা এরকম একটা দুটো পোকা ওখানে ছিল। শ্যামা পোকা বেশ কিছু ছিল, সেটা কালী পুজোর জন্য হতে পারে। তো আমি জানি সেটা জঙ্গলে ওখানে রিসোর্ট বানাচ্ছে, এই জিনিসগুলো হবেই। তো যারা থাকবে তাদেরকেও বলা যে ব্যালকনির যে দরজা হয় বা সেই দরজাটা যদি ফার্স্ট ফ্লোরে কেউ থাকে টাইট করে বন্ধ করে রাখতে সন্ধ্যের পর। সকালে দুপুরে বসে ভিউয়ের যত খুশি মজা নিন,
আর রাতে যদি নিতে হয় নিচে নেমে নিন, কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সেটা ওনাদের কোনো দোষ নয় অ্যাকচুয়ালি, যে সেটা আমাদের একটু ব্যাড লাক বলতে পারেন, যে আমাদের আগে যিনি কাস্টমার ছিলেন ওখানে, যে বোর্ডার ছিলেন, বলা উচিত না, কিন্তু তিনি খুব একটা হয়তো মানে একটু ডিস্ট্রাকটিভ মেন্টালিটি। আমাদের মধ্যে অনেকে এরকম থাকে, তো সাইড টেবিলে চটাটা সে উঠিয়ে দিয়েছে, রিমোটের উপর বোধহয় বসে টসে পড়েছিলেন নাকি, রিমোটটা চেঞ্জ করতে হয়েছে। তো এটা ওনাদের কোনো দোষ না, এটা কম আমি বলবো না, বাট ওই আর কি, মানে এই ধরনের বোর্ডার্সের থেকে কেউ যদি বাঁচতেও চায়, বাঁচবে কি করে? কারণ আমি কি করে জানবো যে যে আসছে সে এরকম মানুষ? তার তো পয়সা দিয়ে আসছে, একটা ভদ্রস্থ ডেজিগনেশন বা সোসাইটিতে একটা ভদ্র লোক বলে পরিচয় দিচ্ছে, বা সাইন টাইনও করছে, যে মানে আধার কার্ড প্যান কার্ড দেখাচ্ছে, তারপর তো তাকে আসার কোনো কারণ নেই। তো আমার মনে হয় যে এটা হোটেল ইন্ডাস্ট্রির অবশ্য করা দরকার, যে একটা মোটামুটি যারা খুব ফ্রিকোয়েন্টলি নানা জায়গায় হোটেল টুরিস্ট লজ বা ইয়েতে থাকে, তাদের একটা প্রোফাইলিং করে যে এরা এই ধরনের কাজকর্ম করেছে এখানে, সেটাকে কোনো কোনো একটা জায়গায় যাতে নথিভুক্ত করে, তাহলেই মনে হয় সেটা হয়ে যাবে। মানে সাবধান থাকতে পারবেন সবাই, এই জিনিসটা করা দরকার বলে মনে করি। এছাড়া বাকি তো আমি বললাম, আর কোনো কনস আমার মনে হয়নি, সবই প্রোস বলে মনে হয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস আছে যে ওখানে অ্যাকোয়াগার্ড ছিল না হয়তো, তাই যখনই জল চেয়েছি মিনারেল ওয়াটারের বটল এনে দিয়েছে। তাতে খুব বেশি যে দাম লেগেছে তা নয়, কিন্তু তাও একটা প্রাইস তো লেগেছে, জলের জন্য প্রাইস তো দিতে হচ্ছে, তাই না? তো সেটা যদি কোনো অ্যাকোয়াগার্ড একটা মেশিন লাগায় ভালো হয়, এই আর কি। প্রোস ফার আউট টু দ্য কন, প্রচুর প্রোস আছে। মানে জলদাপাড়া এলাকাতে আমার মতে সবচেয়ে ভালো রিসোর্টগুলোর মধ্যে এটা একটা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সবচেয়ে মানে এত এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, এবং আহ, বেরোলেই জঙ্গলের চেহারা দেখা যায়। আমরা যখন মর্নিং সাফারিতে বেরোচ্ছিলাম, আমরা একগাদা ময়ূর দেখেছিলাম, যেটা মানুষ স্যাংচুরি বা ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকে অত ময়ূর দেখে, তার থেকে বেশি ময়ূর আমরা ওর আশেপাশে দেখেছি। এবং যে জল আছে, হলং নদীর যে জল আছে, সেটা একদম ফুল ফ্লোতে ওখান দিয়ে বইছে। এই সময়, যে সময় ডুয়ার্সে বেশিরভাগ নদী একেবারে শুকিয়ে যায়। তো এত সুন্দর একটা লোকেশন, এত ভালো খাবার, এত ভালো সার্ভিস, সব মিলিয়ে খুবই ভালো। এরপর আমি এখন এসেছি অরণ্যতে, তো কয়েক ঘন্টাই হয়েছে, তো কনস বলার মতন এখনো কিছু দেখিনি, দেখলে বলবো। প্রোস প্রচুর রয়েছে। প্রথম কথা, এই বাজেটে, যে বাজেটে আমাদের হোটেলটা দিয়েছে, এই যে ক্লিনলিনেস এখানে মেনটেন করা হয়েছে, আমার মতে I have seen this kind of cleanliness only in resorts of the level of Sheraton and all, এই ধরনের রিসর্টস আমি দেখেছি। কারণ রিসর্ট যেহেতু খুব খোলামেলা হয়, প্রচুর গাছপালা থাকে, একটা চান্স তো থাকেই নোংরা হয়ে যাওয়ার, প্লাস রিসর্টগুলো অনেক সময় আন্ডার স্টাফ থাকে। এটা যেহেতু হাইওয়ের ধারে, তাই হয়তো স্টাফিংয়ে কোনো প্রবলেম হয়নি, প্রচুর স্টাফ আছেন। আর মেনটেন তো মানে বলছি, এত খুব ক্লিন, খুব ওয়েল মেনটেন। প্রত্যেকটা কটেজে যে ফিটিংস লাগানো হয়েছে, প্রত্যেকটা খুব প্রপার ফিটিং, খুব ভালো কোম্পানির প্রত্যেকটা জিনিস, এবং প্রত্যেকটা ওয়ার্ক করছে, এখন অবধি কাজ করেছে সব কটা জিনিস। খাবার তো এক্সেলেন্ট খাবার, মানে আমরা দুবেলা খেলাম, এসেই লাঞ্চ করেছিলাম, খুব ভালো লাঞ্চ ছিল। আম, খুবই ভালো, মানে হাই কোয়ালিটি লাঞ্চ ছিল। ডিনারও যেটা করলাম, সেটাও খুব হাই কোয়ালিটি ডিনার। মানে ফ্রেশনেস অফ দ্য ডিশেস বলুন, বা দ্য ওয়ে দে সার্ভ ডেট, আর যা বলছি হাসি মুখে করে দিচ্ছে, খুব প্রফেশনাল, খুবই প্রফেশনাল। কারণ বলছি যে আমি যখন এসেছি, চেক ইন ওয়াজ সুপার স্মুথ। মানে একজন মহিলা আছেন, আমি ওনার নামটা এখনো জিজ্ঞেস করিনি, অ্যাট দ্য ডেস্ক শি ইজ ভেরি গুড। মানে এত সুন্দর স্মুথলি উনি করেছেন জিনিসগুলো, এটা তো খুব ভালো। এবং আম, এখন অবধি স্ন্যাক্সও খেয়েছি, সবকটাই ভালো ছিল। মানে স্ন্যাক্সে মোমো ছিল, মোমোটাও খুব অথেন্টিক নেপালি মোমো ছিল, খুব ভালো ছিল। আর খুব এক্সটেন্সিভ মেনু রয়েছে, এটা একটা খুব বড় জিনিস। মানে অনেক রিসর্টসে, ডুয়ার্সের বেশিরভাগ রিসর্টসেই ওই বাঙালি খাবার, খুব ভালো খাবার, কিন্তু বাঙালি খাবারই পরিবেশন করা হয়ে থাকে। এখানে সেরকম না, এখানে ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, বাঙালি আছে, তো ইউ হ্যাভ আ লট অফ চয়েস।
বাচ্চারা চাইনিজ খেতে ভালোবাসে, তো বাচ্চারা চাইনিজ নিয়ে যেতে পারে, এরকম ব্যাপার আর কি। আর ব্রেকফাস্টটা বাফে সিস্টেম আছে, কালকে খেয়ে জানাবো কেমন। আমার মনে হয় খুবই ভালোই হবে। তো এই হলো ব্যাপার। এই দুটো হোটেল নিয়ে ফিডব্যাক দিলাম আর কিছু ডুজ অ্যান্ড ডোন্টস বললাম। আই থিঙ্ক আপনাদের এগুলো কাজে লাগবে। তো কালকে কথা হবে বাকি জায়গাগুলো নিয়ে, ভিডিও করবো। গুড নাইট। Thank you.